আজ আমি জাপানে মেইজির ব্যবস্থার পুনঃপ্রবর্তন নিয়ে আলোচনা করব, অর্থাৎ মেইজির পুনরুত্থান নিয়ে আলোচনা করব। তবে শুরু করি। জাপানের অধিবাসীদিগের কাছে তাদের দেশ নিপ্পন বা উদীয়মান সূর্যের দেশ বলে পরিচিত। চীন মহাদেশের মতো জাপানও ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বহির্জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। বিদেশিদের স্বদেশে প্রবেশাধিকার দিতে জাপানিরা আদৌ প্রস্তুত ছিল না। জাপানিদের চরিত্রে দেশাত্মবোধ ছিল গভীর এবং যুদ্ধবিদ্যা আয়ত্ত করা ছিল তাদের প্রধান গুণ। জাপানিদের ধর্মমত, যা শিন্তো-বাদ নামে পরিচিত, দেবতার প্রতি ভক্তির সঙ্গে দেশপ্রেমও শিক্ষা দিত। তার ফলে দেশপ্রেম তাদের ধর্মের একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত জাপানে সামন্ত প্রথা প্রচলিত ছিল। জাপানিরা তাদের সম্রাটকে মিকাডো নামে অভিহিত করত এবং তাকেই জাতির জনক মনে করত। কিন্তু দীর্ঘ কয়েক শতাব্দী ধরে মিকাডো বা সম্রাট নামে মাত্র ক্ষমতার অধিকারী ছিলেন। রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা শোগুন নামধারী অভিজাত শাসকের কুক্ষিগত করে নিয়েছিল। জাপানি সমাজের শীর্ষে ছিল দেশের বড় বড় সামন্তগণ। তাদের দাইমিও বলা হতো। সামন্ত জমিদার ছাড়া জাপানে সামুরাই নামে একটি যোদ্ধা শ্রেণী ছিল। সামন্তরা এদের সাহায্যে যুদ্ধবিগ্রহ চালাত। এরা সমাজের অন্যান্য শ্রেণীর উপর নির্যাতন করত। এর ফলে জাপানে জাতীয় ঐক্য গড়ে ওঠেনি। ষোড়শ শতকে পর্তুগিজ, ওলন্দাজ ও স্পেনীয় বণিকরা সর্বপ্রথম জাপানে এসে বাণিজ্য করতে আরম্ভ করে। তাদের সঙ্গে খ্রিস্টান ধর্মযাজকরাও জাপানে ধর্মপ্রচার করতে থাকেন। শোগুনরা এসব কার্যকলাপ পছন্দ করত না। বিদেশিদের জাপান থেকে এই কারণে বিতাড়িত করা আরম্ভ হয়। তখন থেকেই বিদেশিদের জাপানে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং জাপানিদেরও বিদেশে যাওয়া বন্ধ করে দেয়া হয়। এই সময় থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত জাপান বহির্বিশ্বের সঙ্গে কোনো সংযোগ রক্ষা করেনি। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমাভিমুখে ক্রমশ অগ্রসর হয়ে জাপানের উপকূলে এসে উপস্থিত হয়। প্রশান্ত মহাসাগরে মার্কিন পণ্যবাহী জাহাজগুলির নিরাপত্তা, কয়লা জোগান এবং জাপানের সঙ্গে লাভজনক ব্যবসায়ের সম্ভাবনা প্রভৃতি কারণে মার্কিন রাষ্ট্রপতি ফিলমোর 1853 খ্রিস্টাব্দে কমোডর পেরি নামে এক নৌ সেনাপতিকে কয়েকটি জাহাজসহ জাপানের রাজধানী টোকিওতে পাঠান। পেরি কতগুলো দাবি জাপান সরকারের নিকট পেশ করেন। পরের বছর কমোডর পেরি পুনরায় জাপানের উপকূলে এসে উপস্থিত হন এবং আগেকার বছর যে সমস্ত দাবি উত্থাপন করেছিলেন সেই দাবিগুলোর উত্তরের প্রতীক্ষা করতে থাকেন। অনিচ্ছা সত্ত্বেও জাপান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ দাবি গ্রহণ করতে বাধ্য হয়। এইরূপ পরিস্থিতিতে জাপান সরকারের সঙ্গে কমোডর পেরি একটি সন্ধিপত্র স্বাক্ষর করেন। এই সন্ধি স্বাক্ষরের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌশক্তির ভিত্তি স্থাপিত হয়। 1854 খ্রিস্টাব্দ থেকে 1867 খ্রিস্টাব্দের মধ্যে জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আরও 15টি ইউরোপীয় রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এই চুক্তিগুলি ইতিহাসে
অসম চুক্তি নামে পরিচিত। এই চুক্তিগুলিকে অসম চুক্তি বলা হয় এই কারণে যে এর ফলে জাপানের নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বহুলাংশে ক্ষুণ্ণ হয়। অসম চুক্তিগুলি সম্পাদিত হওয়ার ফলে জাপানে তীব্র বিদেশি বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনের সঙ্গে শোগুন বিরোধী আন্দোলনও যুক্ত হয় এবং মিকাডোর ক্ষমতার পুনঃপ্রবর্তনের পথ প্রস্তুত হয়। বিদেশিদের সঙ্গে স্বাক্ষরিত অসম চুক্তিগুলি বাতিল করতে অসমর্থ হলে জাপানে অভিজাত সম্প্রদায়ের এক অংশ, যারা দাইমিয়ো নামে পরিচিত ছিল, তারা পাশ্চাত্য ভাবধারা ও পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান অনুসরণ করে দেশকে শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর হন। তারা বুঝতে পারেন যে পাশ্চাত্য ভাবধারা ও শিক্ষা পদ্ধতি আয়ত্তের দ্বারা পাশ্চাত্য শক্তিগুলোর অগ্রগতিকে বাধা দেওয়া সম্ভব হবে। জাপানের শোগুনতন্ত্র এই কর্মপদ্ধতির বিরোধিতা করে। তার ফলে শোগুন বিরোধী এক শক্তিশালী আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনের ফলে 1868 খ্রিস্টাব্দে জাপানে এক রাজনৈতিক বিপ্লব সংগঠিত হয়। এই বিপ্লবের ফলে মিকাডো তার সকল পূর্ব ক্ষমতা লাভ করেন। রক্তপাতহীন এই বিপ্লব জাপানের ইতিহাসে পুনঃপ্রবর্তন নামে পরিচিত বা পুনরভ্যুত্থান নামে পরিচিত। জাপানের অল্পবয়স্ক সম্রাট মুতসুহিতো 1867 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তিনি এক নতুন যুগের প্রবর্তন করেন যা মেইজি যুগ বা জ্ঞানদীপ্ত শাসনকাল নামে ইতিহাসে প্রসিদ্ধি অর্জন করেছে। মেইজি ব্যবস্থা পুনরুত্থান বা পুনঃপ্রবর্তনের ফলে জাপানে সামন্তপ্রথার বিলোপ হয় এবং দেশে কেন্দ্রীয়করণের পথ প্রশস্ত হয়। পশ্চিম জাপানের 4 জন ক্ষমতাশালী অভিজাত, যারা সম্রাটের পূর্ব গৌরব প্রতিষ্ঠায় আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন, তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ, গৌরব ও জমিদারি পরিত্যাগ করেন। তাদের দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে অপরাপর সামন্তগণও তাদের বিশেষ অধিকারগুলি স্বেচ্ছায় ত্যাগ করেন। অভিজাত সম্প্রদায়ের অপর একটি অংশ, যারা সামুরাই বা সামরিক শ্রেণী নামে পরিচিত ছিল, স্বেচ্ছায় তারা তাদের শ্রেণীগত বিশেষ সুযোগ সুবিধা ত্যাগ করে। 1871 খ্রিস্টাব্দে এক রাজকীয় অনুশাসনের দ্বারা সামন্ত প্রথায় বিলোপ ঘোষণা করা হয়। পুঁজিপতি, বিত্তশালী বণিক, ব্যাংক মালিক প্রভৃতি সম্রাটের ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠা ও সামন্ত প্রথার বিলুপ্তিকে স্বাগত জানায়। এই সকল গোষ্ঠীর মধ্যে মিতসুই ও সুমিতোমো নামে 2টি পরিবার মিকাডোর ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করে। বিপ্লবকে সফল করার পুরস্কারস্বরূপ এদের কৃত ঋণ নতুন সরকার নিজের কাঁধে তুলে নেয়। সামন্ত প্রথার বিলুপ্তি জাপানে কৃষক শ্রেণীর ওপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করে। সামন্ত প্রথা প্রচলিত থাকাকালীন সময়ে কৃষকদের অর্থনৈতিক স্বার্থ সামন্তপ্রভুরা রক্ষা করে চলতেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কৃষকদের সম্পূর্ণভাবে তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয়। ফলে বহু কৃষক তাদের জমি বিক্রি করে দিতে বাধ্য হয় এবং জীবিকার সন্ধানে শহরে এসে উপস্থিত হতে থাকে। নতুন সরকারকে বাধ্য হয়ে কৃষকের স্বার্থ রক্ষাকারী আইন প্রণয়ন করতে হয় ও জমির মালিক ও কৃষকের সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হয়। মিকাডোর ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পর পাশ্চাত্য অনুকরণের নীতি অবলম্বিত হয়। পাশ্চাত্যের অনুকরণে জাপানের শিক্ষা ও সংস্কৃতি নতুন করে গড়ে তোলা হয়। জাপান অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পাশ্চাত্য ভাবধারা গ্রহণ করে এবং জাতীয় বৈশিষ্ট্যের সঙ্গে এমনভাবে সংহতি স্থাপন করে যে শীঘ্রই জাপান সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে।
মধ্যযুগীয় সংস্কার এবং রক্ষণশীলতার এই রূপান্তর ঘটে যে জাপান শীঘ্রই সব ক্ষেত্রে পাশ্চাত্য রাষ্ট্রগুলির সমকক্ষ হয়ে ওঠে। 1889 খ্রিস্টাব্দে জাপান রাষ্ট্রশাসনের জন্যে এক নতুন সংবিধান গ্রহণ করে। প্রাশিয়ান অনুকরণে নতুন সংবিধান রচিত হয়। সংবিধান অনুসারে সম্রাট রাষ্ট্রের প্রধান ও সকল ক্ষমতার অধিকারী হয় বলে স্বীকৃত হন। মন্ত্রীগণকে সম্রাট নিযুক্ত করবেন এবং একমাত্র তারই কাছে দায়িত্বশীল থাকবেন বলে স্থির হয়। যদিও সংবিধানে নিয়ন্ত্রিত গণতন্ত্রকে স্বীকৃতি দেয়া হয়, ফ্রান্স ও প্রাশিয়ার অনুকরণে নতুন আইন রচিত হয়। পূর্বেকার আমলের নির্যাতনমূলক আইনগুলিকে নাকচ করে দেয়া হয়। জাপান নতুন শিক্ষানীতি গ্রহণ করে। নারী ও পুরুষ সকলের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয় এবং প্রাশিয়ার অনুকরণে স্থলবাহিনী ও ব্রিটেনের অনুকরণে নৌবাহিনী গঠিত হয়। বিশ্ববিদ্যালয় ও কারিগরি বিদ্যালয়গুলিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে আনা হয়। সকল স্তরের শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে আবশ্যিক করা হয়। উপযুক্ত প্রশিক্ষণের জন্য বিদেশি শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়। ইউরোপীয় বর্ষপঞ্জি জাপানে গৃহীত হয়। অর্থনৈতিক ক্ষেত্রেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার প্রবর্তিত হয়। দেশের সর্বত্র রেল পথ, ডাক ও তার, জাহাজ কারখানা ও বন্দর স্থাপন করা হয়। নানা রকম যন্ত্রপাতি নির্মাণের জন্য কারখানা স্থাপিত হয় ও দেশের সর্বত্র শিল্প বাণিজ্য সম্প্রসারণের জন্যে উপযুক্ত ব্যবস্থাদি গৃহীত হয়। জাপানের এই দ্রুত পরিবর্তনে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তীব্র বিরোধিতা করে। জাপানের বিভিন্ন স্থানে এক এক সময় সংস্কার বিরোধী হাঙ্গামা দেখা দেয়। 1877 খ্রিস্টাব্দে সামুরাই সাইগোর নেতৃত্বে ফিরিয়ে আনার চেষ্টা হয়, কিন্তু এই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। পাশ্চাত্য ভাবধারা এবং জাতীয় বৈশিষ্ট্যের অপূর্ব সমন্বয়ে উদ্দীপ্ত জাপান ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে এবং বিংশ শতাব্দীর প্রথম দশকে তার অভূতপূর্ব অগ্রগতির এক বিস্ময়কর স্বাক্ষর রেখে যায়।